ডিফিকাল্ট না, হবে। ও কথা হলো ওর কাগজপত্র কোনো কিছু দেয় নাই, ফর্ম টর্ম এই যে না, বিচার নিয়েছিল ঢাকা থেকে, এসব সব কিছু ওর স্বামী রেখে দিয়েছে। ওনাদের কোনো ফ্যামিলিতে বাচ্চা আছে? না, আচ্ছা ওর বাচ্চা কেমনে ওই 3-4 মাস হয়ে বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এই দেশে এসে প্রায় মেবি 2 মাস ওর 3 মাস থাকার পরে শাশুড়ি ওর জামাই নির্যাতন শুরু করে, তারপরে উনারে কাটিয়ে ওনাকে নিয়ে গেছে, 3 দিনের উপবাস ছিল। আপনার কোনো পুলিশে রিপোর্ট করেননি? হ্যাঁ, ওরা পুলিশে রিপোর্ট করেছিল বোনের স্বামী, তো পুলিশ হাজবেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। জিজ্ঞাসা করেছে যে পাসপোর্ট কাগজপত্র ওনার দিয়ে দাও, তো হাজবেন্ড বলেছে আমার কাছে তো কোনো কিছু নাই, আমি তো সবকিছু দিয়ে দিছি। এটা মিথ্যা বলেছে, মিথ্যা। এই যে হাজবেন্ডকে কিংবা শাশুড়িকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছে? না না, ওয়ার্নিং দেওয়া হয় নাই। এরা তো বাংলাদেশের মানুষ, তো জি বুঝেছি, কিন্তু আইন তো সবার ক্ষেত্রে, আইন মনে তো সবার করছে ক্ষেত্রে। যে মেয়ে আসছে মনে করেছে যে ইলিগেল। জি জি, আপনাকে আমি ওখানে একটা স্টপ করি। আপনার আইন তো সবার জন্য একই রকম, বাংলাদেশি হোক আর যে দেশের হোক। সেই জন্য আইন, আপনি আইনের সাহায্য নিতে হলে আপনি যদি ইমিগ্রেশন লতে ওনাকে যদি এখানে ওনার স্ট্যাটাসটা যদি এখানে করতে চান, প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই ওনার এভিডেন্স লাগবে। আমরা ইংলিশে বলে এভিডেন্স, আপনার সাক্ষ্য প্রমাণ লাগবে, ঠিক আছে? এখন কিরকম সাক্ষী প্রমাণ? কিরকম সাক্ষ্য প্রমাণ, এগুলি অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার। তাছাড়া এগুলি ফেস টু ফেস শোনার পরে ডোমেস্টিক ভায়োলেন্সে কতটুকু হয়েছিল টেলিভিশনে আমরা এতটুকু গভীরে যাওয়া উচিত না এই ধরনের ফ্যামিলি সিচুয়েশনে, কারণ এটা জাস্টিস করা হয় না। হ্যাঁ, সেই জন্য এটা ফেস টু ফেস ভালো লয়ার যারা এদিকে ডোমেস্টিক ভায়োলেন্সে স্পেশালাইজড এবং ইমিগ্রেশন লতে স্পেশালাইজড, তাদের সাথে আপনি কনসাল্ট করতে হবে ওনাকে নিয়ে, এবং ইমিডিয়েট একটা অ্যাপ্লিকেশন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার ওনার যদি পাসপোর্ট থাকেও স্বামীর কাছে কিংবা আর কেউর কাছে যদি হারিয়ে ফেলেন, স্টিল ওনার এটা সর্ট আউট করা যেতে পারে, সবকিছু লয়াররা সর্ট আউট করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশনে কতগুলি আইনে কতগুলি জিনিস রিকোয়ারমেন্ট লিখে দিচ্ছে যে এই এই জিনিসগুলো লাগবে। যেমন একটা ডাক্তারের একটা রিপোর্ট লাগতে পারে। না, আমি বলতেছি আপনাকে, তারপরে ধরেন অ্যাটলিস্ট একটা কোর্টের, ওটা না থাকলে একটা কোর্টের একটা অর্ডার থাকতে পারে, ইনজাংশন। ওটাও যদি না থাকে অ্যাটলিস্ট একটা পুলিশের একটা ওয়ার্নিং থাকতে পারে। ওটাও যদি না থাকে অ্যাটলিস্ট কোনো একটা ভিকটিম সাপোর্ট এবং বিভিন্ন রিপোর্ট আছে, বিভিন্ন লোকজনের রিপোর্ট আছে। আপনাদের পুলিশের ওয়ার্নিং আছে, পুলিশের ওয়ার্নিং আছে, যেহেতু পুলিশের কাছে উনার বোনের জামাই পুলিশের কাছে বলেছিল, পুলিশ ওর হাজবেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে জিজ্ঞাসা করেছে তুমি ওর পাসপোর্ট কেন আটকিয়েছো, ও বলেছে আমি পাসপোর্ট দিয়ে দিছি। এটা খুব ইন্টারেস্টিং একটা এরিয়া অফ ল, এবং খুবই এটা খুব ভালোভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে হয়। আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক কেসে এইভাবে ডিল করেছি, আমি দেখেছি ইট ইজ দিস সাইড অফ কেসেস আর ভেরি ডিফিকাল্ট টু ইন কোর্টে যখন যাবেন আপনি। তো সেই জন্য আপনি যখন হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে, খুব সুন্দরভাবে রেডি করতে হবে। এইসব ডকুমেন্ট, এই যে ওয়ার্নিং দিতে বলছেন, কোথায় করব? হোম অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে। হোম অফিসে ভিসা যেখানে আপনি অ্যাপ্লাই করেন, ভিসা বাড়ানোর জন্য হোম অফিসে ওইখানে করতে হবে। তবে আমাদের এখানে যিনি অতিথি আছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, তিনি যে এই বিষয়টি বললেন আপনারা মনে রাখবেন যে উনি যে মাত্র আপনাদের যে পরামর্শটি দিলেন, এটিকে আমি বলতে চাইছি আপনি সর্বশেষ ধরে নেবেন না প্লিজ। আপনার কথা বলতেছি, কারণ ওর তো কোনো কিছু নাই, ওর তো কোনো কিছু নাই, জাস্ট ও 3 দিনের উপবাস ছিল, ও অনাহারে ফ্লোরে পড়ে কাঁদতেছিল। তোর ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারগুলি যদি কোর্টে, শুনেন আপা, আপনি শুনেন, ব্যাপারটা যদি কোর্টে যায়, আপনাদের মতো লোকজন গিয়ে, আত্মীয় স্বজন গিয়ে সাক্ষী দিতে পারবেন, ঠিক না? আপনি যতটুকু দেখেছেন, যতটুকু শুনেছেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে ওনার একটা গুড কেস আছে, এইটাকে আপনি নষ্ট করবেন না। যতদিন দেরি করবেন তত আরো বেশি নষ্ট হবে, তো ওনার কেসটা পাবেন না। এই যে ওনার ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি যেসব উপাদান বলেছি, যেসব রিকোয়ারমেন্ট বলেছি, এদের মধ্যে একটা অন্তত যদি থাকে, তাহলে আপনার ওনার কেসটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। এটুকু আমি বলতে পারি। আপনি ইমিডিয়েটলি একজন লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি এটাকে প্রসিড করেন, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ফোন কলের জন্য। আমি আশা করব যে যেহেতু আমাদের অতিথি বেশ অনেকটাই বিস্তারিত বলতে গেলে
আপনাকে বুঝিয়েছেন কি কি রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনি ভালোভাবে বুঝে নিয়েছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ভাববেন না যে এটাই হচ্ছে গিয়ে শেষ সমাধান বা এটাই হচ্ছে গিয়ে আপনার সব কিছুই, এটাই উত্তর। আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ এটি খুব কমপ্লিকেটেড একটা এরিয়া অফ ল। ফেস টু ফেস অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে অলরেডি একজন কলার কল করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স এবং ইমিগ্রেশন ইস্যুটি নিয়ে। আমাদের যে আলোচনা চলছিল ইমিগ্রেশন ইন রিলেশনস টু স্টুডেন্টস, আমরা সেই বিষয়টিতে একটু আলোকপাত করতে চাচ্ছি। তবে তার আগে নিয়ে নিচ্ছে একটি ফোন, দেখা যাক কে আছেন লাইনে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডেন্ট ভিসার জন্য জানতে চাইছিলাম। আমার এক ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম স্টুডেন্ট ভিসায়। জি। তারা রিফিউজ করতে বলতে 3 বছরের কোর্স দেওয়ার জন্য। 1 বছরের কোর্স 3 বছর দিছিল কলেজে। আচ্ছা। এই গ্রাউন্ডের উপরে রিফিউজ করতে। আচ্ছা। এখন কি তার আপিল বা রিভিউ এ ধরনের কোনো কিছুর রাইট আছে? ভাই, এই কোর্সটা কতদিনের? কোর্সটা 1 বছরের, কিন্তু ওরা ভিসা লেটার লিখেছে 3 বছর। 3 বছরের। এইটা কি প্রত্যেকটা কাগজেই ভুল লিখেছে? না, একটা এই ভিসা লেটার এই কোর্সটা উল্লেখ করছে যে এইখানে। যাই হোক, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর একটা পথ আছে। আপনি যদি মনে করেন যে এটা একটা সিম্পলি একটা মিস্টেক ছিল, কিন্তু অন্যান্য ডকুমেন্টের মধ্যে 1 বছর এটা ক্ল্যারিফাই করা হয়েছে, যদি ভিসা লেটারের মধ্যে কমেন্সমেন্ট যে ডেটটা এবং যদি এন্ডিং ডেটটা এগুলি যদি ঠিক থাকে, তাহলে এটা তো এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ করা তাদের উচিত না। কারণ ফি দেওয়া হয়েছে, অনেকদিন ওয়েট করানো হয়েছে। সেক্ষেত্রে আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ 28 দিনের মধ্যে করতে হয়। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, ব্রিটিশ হাই কমিশনে সেটা করতে হবে অ্যান্টি ক্লিয়ারেন্স ম্যানেজারের কাছে। তবে এখান থেকে এখানে ভালো একজন লয়ার দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়। এখান থেকে উনি ফ্যাক্স করবেন অথবা এবং পোস্ট করবেন, এইভাবে এটা ডিল করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ প্রচুর হচ্ছে, এটা চ্যালেঞ্জ করা যায় যদি মনে করেন আমি যেগুলি বললাম ওগুলো যদি ঠিক থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ফোনের জন্য। যেটা বলছিলাম আলোচনার কথা, আমি ফিরে যেতে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তিনি বলছিলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস একটা ওয়ান অফ দ্য প্রাইম কন্ডিশনস আছে, যেটা আমাদের এবারের এই লটে যারা আসছেন তাদের জন্য। তো আমি আরেকটু বিস্তারিত বলার জন্য আমার অতিথিকে অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনি যদি একটু বলেন। জি, এখন প্রবলেম হচ্ছে বেশি বিস্তারিত বলার কোনো সুযোগ নেই, কারণ গভর্নমেন্ট নিজেই এটা খোলামেলা বলছে না। সেই ক্ষেত্রে আমি নিজে বুঝতে পারছি না এটা কীভাবে যে আমরা স্টুডেন্টদেরকে যারা আসতে চায় তাদের গাইড করতে পারবো। তবে আমার মেইন এটা হচ্ছে, এখন আমি মনে করি যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায়, আমি গত প্রোগ্রামেও একটু বলেছি যে সবকিছু বুঝে সুঝে আসার জন্য সবচেয়ে বেস্ট হবে আমার হচ্ছে যদি এখানে আসার পরেও তো সিঁড়ি বেয়ে তাকে উপরে উঠতে হবে, শুধুমাত্র ওই কোর্সটা নিয়েই তো পড়ে থাকবে না। সেই জন্য ইংলিশটা যদি একটু ভালো করে শিখে আসে, একটা IELTS কোর্স ওখানে তো সব জায়গায় প্রত্যেক মাসে পরীক্ষা কয়েকটা হয়, খুব একটা বেশি পয়সাও লাগে না যেই তুলনায় পয়সা খরচ করা হয় এইসব ভিসার জন্য এবং অফার লেটারের জন্য। আমার মতে প্রিপারেশন নিয়ে আসা ভালো না? কেউ যদি IELTS মিনিমাম 5.5 করে নিয়ে আসে সেটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, যদিও বলা হচ্ছে IELTS 5.5 কিংবা GCSE অ্যাডভান্স লেভেল হবে, স্টিল কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে, অ্যাওয়ার্ডিং বডিকে। যেমন কেউ একজন LLB করতে আসছে কিংবা সে একটা BSc ডিগ্রি করতে আসছে, তার নিজের যে অ্যাওয়ার্ডিং বডি, এটা যদি কোনো একটা ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা দেওয়া হবে, হয়তো সে এক্সটার্নাল করতে আসছে, সেক্ষেত্রে তাকে মনে রাখতে হবে সেই অ্যাওয়ার্ডিং বডি কি চাই মিনিমাম, সেটা জেনে নিতে। আমি একটু ফোন নিয়ে আবার আসছি আপনার কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা জিনিস জানতাম চাইলাম আর কি। জি, খোকা। জি, কথাটা হচ্ছে গিয়ে আছে, আমি মনে এখন স্পন্সর দিয়ে আনছিলাম আর কি ওদের, বুঝছেন? জি। আনার পরে আর কি থানার লোকে আমার সম্পর্ক হয়েছে আর কি পালা, বা আমি মানে আর কি বিয়াতে আগেও আমি বিয়া করতে একটা চিনি, আমার বাচ্চা কাচ্চা আগেও আছে। জি। চিনি আনার পরে এখন ওনার সম্পর্ক করার পরে এখন ওনার বাচ্চা একটা হয়েছে আর কি, বুঝছেন? তো আমরা মানে আর কি অফিসিয়ালি কোনো বিয়ার ডিক্লারেশন দিচ্ছিলাম না, বুঝছেন? জি। আর এর ভিতরে তা নাকি একবার ও আমি বাচ্চা দিন হয়েছে তার লাগে তাই চাইলে আমি রুম অফিসে রিফিউজ করে দিচ্ছে। করার পরে এখন ও ফাস্টফুডের লগে আমি আমাকে বাচ্চার ফাস্টফুড বানাইতাম, এখন ফার্মনিটা বানাইতাম। আমি ব্রিটিশ থেকে। আপনি ব্রিটিশ সিটিজেন? জি।
আপনার বাচ্চা এখানে জন্ম? জি। আর আপনার জন্মটা, সরি, আপনার বাচ্চার জন্মটা আপনার সিটিজেন হওয়ার পরেই তো, না? জি জি জি, আমি তো সিটিজেন হয়েছি 90 তো মালা। আচ্ছা, ঠিক আছে। আপনি তো করতে পারবেন না কেন? ব্রিটিশ সিটিজেন অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন, যেহেতু আপনি ব্রিটিশ সিটিজেন এর আগে ছিলেন, আপনি সেটেলড ছিলেন, বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনার বাচ্চার জন্য অবশ্যই আপনি। মার তো কোনো সমস্যা হইতো না, কারণ মার তো কোনো কেস রিফিউজ করেছে। এটা আপনার দিক থেকে এটা চান্স আছে, যেহেতু অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট ইজ সেটেলড ইন দিস কান্ট্রি, সেইভাবে সহজভাবে ব্যাপারটা দেখেন। হ্যাঁ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা পাসপোর্ট অফিস কিন্তু ডিফিকাল্টি ক্রিয়েট করছে। সার্টিফিকেট অফ রেজিস্টার্ড অর ন্যাচারালাইজেশন এটা মানে না, ন্যাচারালাইজেশন তো বাচ্চাদের হয় না, বাচ্চাদের হয় রেজিস্ট্রেশন 18 নিচে যাদের, ঠিক আছে? 18 হলে তখন ন্যাচারালাইজেশন, এটা বুঝতে হবে। 18 পরে গিয়ে ন্যাচারালাইজেশন লাগে। কিন্তু হ্যাঁ, কিন্তু ওনার তো রেজিস্ট্রেশন, আই ডোন্ট থিঙ্ক রেজিস্ট্রেশন লাগবে। সে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, পাসপোর্টের জন্য ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করে দেখুক। জি জি, আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলাম আর কি। জি, বুঝছেন, আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে নিলেন আমি পাসপোর্ট ফর্মটা ফিল আপ করলেন। আমি আপনাদেরকে বলছিলাম তার কাছে ন্যাচারালাইজেশন লাগতে পারে, তো আমি কাছে ন্যাচারালাইজেশন তো লাগার কথা না, কারণ তো বাচ্চা আমার তো ব্রিটিশ আছে। কি লাগতে পারে? সরি, ন্যাচারালাইজেশন লাগতে পারে? না না, লাগবে না, ন্যাচারালাইজেশন এই ক্ষেত্রে লাগবে না। এই ক্ষেত্রে যেটা লাগতে পারতো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। কিন্তু ও তো জন্ম তো আপনি ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে। জি জি জি, তো বাই বার্থ হি ইজ এ ব্রিটিশ সিটিজেন, এই দেশে যেহেতু বর্ন, ঠিক না? জি জি, লাগবে না। জি না, তবে কিছু জটিলতা আছে, এটা আপনি ফার্স্ট অফ অল আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেন, ঠিক আছে? জি, আমি ওকে করব। যদি কোনো সমস্যা হয়, জি, যদি কোনো সমস্যা হয়, জি, আপনি একজন লয়ারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নিন, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়, জি, তবে ডাইরেক্ট আপনি আগে অ্যাপ্লিকেশন করে দেন, ঠিক আছে? জি, আমি অ্যাপ্লিকেশন এখন করলাম। জি জি, ধন্যবাদ প্রিয় কলার আপনার ফোনের জন্য। সুপ্রিয় দর্শক, সময় হলো প্রথম বিরতি নেবার। আমরা এক্ষুনি ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান ইউর রাইটস। সমগ্র ইউরোপের সম্মানিত ব্যবসায়ীগণ, আপনার ব্যবসার প্রসারের জন্য প্রচারের প্রয়োজন। এখন সমগ্র ইউরোপ জুড়ে বাংলা টিভির বিজ্ঞাপন প্রতিনিধি ইটালির জুমানা মাহমুদ এবং ফ্রান্সের স্বপন আহমেদ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। বাংলা টিভি, আপনার ভাষায় কথা বলে। আমার গরুর গাড়িতে বসা দিয়ে আজ আমার দিনটা ভালো গেছে না, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে আসছি। এখন আমি কিটা করতাম? ও তে তুমি এলিফ্যান্ট ক্লেমস রে ফোন দাও না। এখানে আমার বাবি কুটুমের দুলাবাই চাচা এলিফ্যান্ট ক্লেমস রে ফোন দিয়া সাথে সাথে রিপ্লেসমেন্ট গাড়ি লই আইছে। কিন্তু আমার তো লাগে দোষ তোরা আমারও আছে। তো তুমি কোনো চিন্তা করিও না, এলিফ্যান্ট ক্লেমস তোমার কেসও যত্ন করে হ্যান্ডেল করবা। হাসানি ওই ওখানে ফোন দাও। এলিফ্যান্ট ক্লেম আর কোনটা রিপ্লেস করে দেয়? এলিফ্যান্ট ক্লেমস লিমিটেড। জানেন না বাংলাদেশ এখন 1.5 পার মিনিট? কল গ্রামীণ এখন দিচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে মোবাইল কিংবা ল্যান্ডলাইনে মাত্র 1.5 পেন্স পার মিনিট। কল করুন 0844-303-0177। এবার কথা বলুন ইচ্ছে মতো আপনজনদের সাথে। এই লোকটি একসময় টেলিফোন ধরতে, চিঠি খুলতে দুশ্চিন্তায় পড়ত, সারাক্ষণ পরিবারের সাথে ঝগড়া করত।
নিজের ঘরের দরজা খুলতে ভয় পেত, কিন্তু এখন ভিক্টর স্টোনের সাহায্যে তার জীবন আনন্দময়। সরকারি আইনের আশ্রয় নিয়ে ঋণ থেকে মুক্ত হন। অভিজ্ঞ পরামর্শক এবং সহযোগিতার জন্য যোগাযোগ করুন 0845 0547526। With O2 Pay and Go, you can get free unlimited calls and free unlimited texts to anyone on O2 when you top up £15. Plus, you've still got your £15 credit to spend on internet and calls and texts to other networks. To get your free SIM and some to pass on, text Circle to 66102 for free. O2, we're better connected. Shirin's Tandoori and Catering Service. We provide exclusive wedding stages. We provide catering, cutlery, full event management, tableware, floral arrangements. We have extensive range of chocolate fountain and fruit displays. Welcome drinks, tea and coffee, and lavish desserts. Exclusive towels, exclusive curry dishes, chair covers and sashes to suit your theme, marquee hire, house lighting and wedding gates, ice sculptures, karai stands. Shirin's Tandoori, 712 Romford Road, Manor Park, London E12. জানেন না বাংলাদেশ এখন 1.5p পার মিনিট? কল গ্রামীণ এখন দিচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে মোবাইল কিংবা ল্যান্ডলাইনে মাত্র 1.5 পেন্স পার মিনিট। কল করুন 0844 303 0177। এবার কথা বলুন ইচ্ছে মতো আপনজনদের সাথে। কই যাস? কই আর যাবো? লন্ডন। আপনি তো সব বড় বড় মাছ লন্ডন মাছ বাজারে পাঠান। লন্ডন যাবো মানে? ভিসা টিকিট সব রেডি, এই মাসেই যাবো। তাই নাকি? আমিও যেতেছি এই মাসে। কেন মামা? আরে এই মাসেই লন্ডনের চ্যাপম্যান স্ট্রিটের মাছ বাজারে মাছের মেলা। সত্যি মাছের মেলা? আরে সত্যি, চ্যাপম্যান স্ট্রিটের মাছ বাজারে মাছের মেলা। লন্ডনের চ্যাপম্যান স্ট্রিটের মাছ বাজারে মাছের মেলা চলবে আগামী 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত। থাকছে বাংলাদেশি সব রকম মাছ সহ সকল প্রকার ফ্রোজেন সামগ্রীর বিশেষ ছাড়। মাছের মেলা যেখানে মামা ভাগ্য সেইখানে। মাছ বাজার 130 চ্যাপম্যান স্ট্রিট, লন্ডন E1। সুস্থ সুন্দর জীবনের জন্য টাওয়ার হ্যামলেটসের সচেতনতামূলক কার্যক্রম। টাওয়ার হ্যামলেটস হেলদি বাড়া প্রোগ্রাম এই এলাকার সুস্থ পরিবেশ ও জীবনযাপন নিশ্চিত করতে সচেষ্ট। সুস্থ দেহ, সুস্থ মন, গতিশীল জীবন। লন্ডনের একমাত্র বাড়া হিসেবে হেলদি বাড়া কার্যক্রম পরিচালনার জন্য টাওয়ার হ্যামলেটস লাভ করেছে সরকারি পৃষ্ঠপোষকতা। প্রতিটি শিশু ও পরিবারের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ কাজের পরিবেশ জরুরি। মনে রাখবেন, সুস্থ শিশু মানে সুন্দর ভবিষ্যৎ। টাওয়ার হ্যামলেটসের হেলদি বাড়া কার্যক্রমের সঙ্গে একাত্ম হন। আপনার নিকটস্থ আইডিয়া স্টোর থেকে আজই সংগ্রহ করুন হেলদি বাড়া গুডি ব্যাগ। ব্রিটেনে বসবাসরত যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের পণ্যের এবং ব্যবসার প্রচার সহজে সবার ঘরে পৌঁছে যাবার ব্যবস্থা নিয়েছে বাংলা টিভি। এখন সমগ্র ব্রিটেন জুড়ে বাংলা টিভির বিজ্ঞাপন প্রতিনিধিরা রয়েছেন আপনাদের সেবায়।
ম্যানচেস্টার প্রতিনিধি মিজানুর রহমান, বার্মিংহাম প্রতিনিধি এন.এ. শ্যামল, ওলহ্যাম প্রতিনিধি হান্নান মিয়া, কার্ডিফ প্রতিনিধি এম.এ. মুকেশ, নিউক্যাসল প্রতিনিধি শাহান চৌধুরী, বেডফোর্ড প্রতিনিধি টি.এ. মিনার। প্রচারেই প্রসার। আজই যোগাযোগ করুন। বাংলা টিভি, আপনার ভাষায় কথা বলে। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান ইউর রাইটস। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাই বাংলা টিভির হিরো রাইটস অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে এসে আমাদের অনুষ্ঠানের সাথে যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন আপনাদের বিভিন্ন ফোনের উত্তর দিচ্ছিলেন, যারা ফোন করছিলেন তাদের উদ্দেশ্যে বলছিলেন যে বিভিন্ন ইস্যু নিয়ে, বেসিক্যালি আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছিলাম। আজকে যেহেতু স্টুডেন্টদের বিষয়ে কিছু কথা হয়েছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে একদম শুরুতে আমরা একটি ফোন পেয়েছিলাম যেটি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলেছে বা পারিবারিক নির্যাতন বিষয়ে কিছু কথা ছিল। আমরা মনে করছি যে বিরতিতে আসলে আমরা দুজনেই এই বিষয়ে একটু আলোচনা করছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে এখনকার প্রেক্ষাপটে ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে ইমিগ্রেশন কিভাবে রিলেটেড বা ইমিগ্রেশন কতখানি পরিবর্তন হয় একজন ডিপেন্ডেন্ট যখন এসে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, সেক্ষেত্রে তাদের করণীয় কি। তো যেহেতু আমাদের অতিথি এখানে আছেন, তিনি এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন আপনাদেরকে যে তারা কি করতে পারেন। তবে তার আগে একটি কল নিয়ে নিচ্ছি আমি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাচ্চাদের সাথে কিছু কথা বলতে চাই। জি জি, আমার এখন আত্মীয় বিদেশে এসেছেন প্রায় 10 বছর। আচ্ছা। জি, ইনি আইসন হামাইসন লন্ডন, মানে আওয়ার পরে 2000 এ তাই লন্ডন আইসন, বুঝছেন? জি। আসার পরে তাই মানে অ্যাসাইলাম কেস মারছন, যে অ্যাসাইলাম কা রিফিউজি কেস, বুঝছেন? এরপরে 5 বছর পরে তাই মানে এদেশে বিয়া করছন। বিয়া করার পরে দেশে গিয়া তাই মানে লিগালিটি পাই 2 বছর ভিসা পাইয়া তাই এদেশে আসছেন, বুঝছেন? পরে উনি আসছেন, আসার পরে মানে এখন বর্তমানে তার ইন্ডিপেন্ডেন্ট লিভের টার্ম মানে অ্যাপ্লিকেশন করার লাগে তার 3 মাস বাকি আছে এখনো। এখন তার মানে সংসারের একটু প্রবলেম, মানে লাগের যে একটা জিনিসটা মানে ওইটু নাই, বুঝছেন? লিগেলটা তার ওয়াইফে তার দিতে নাই, বুঝছেন? আর কিছুদিন আগে তার অ্যাসাইলাম যে কেসটা আছে এটা স্টপ করানি হয়ে গেছে। কি হয়ে গেছে? কেসটা কি হইছে তাই না? জি, অ্যাসাইলাম কেসের আগে কি হইছে? মানে অ্যাসাইলাম কেসটা কিছুদিন আগে, অতদিন ওপেন আছে, কিছুদিন আগে একটা স্টপ করানি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। জি, ক্লোজ করানি হয়ে গেছে। জি, আচ্ছা। মানে এখন জানতাম চাইলাম যে মানে কোন ওয়ে বা অ্যাসাইলাম কেসটা আমরা আবার ওপেন করতাম হারমোনি, আর কোন ওয়ে একটা খিল্লা কিতা হইব আগে ওটা জানতাম চাইলাম। আচ্ছা শুনেন, তার ইনডেফিনিট লিভ টু, সরি, তার যে লিভ টু রিমেইন দিয়েছে 2 বছরের, হ্যাঁ? জি জি। এটা কতদিন বাকি আছে? 3 মাস। 3 মাস বাকি আছে, মানে জুনের 3 তারিখ শেষ হইব। কোন লয়ারের সাথে যোগাযোগ করেছেন এর মধ্যে? জি না, আমরা কোনো লয়ারের সাথে যোগাযোগ করছি না। আমরা মানে আমার মনে হয় লয়ারের সাথে যোগাযোগ করা উচিত। তবে মনে রাখবেন যে অ্যাসাইলাম কেস, আমি এইটুকু প্রথমে বলতে পারি, অ্যাসাইলাম কেস আর ওপেন করা যাবে না। এটা যেহেতু উনি যখন দেশে চলে গেছিলেন তখনই এটা কিন্তু স্টপ হয়ে গেছে, তখনই কিন্তু অ্যাবান্ডন হয়ে গেছে, ঠিক আছে? বাট যখন তারা মানে দেশে তারা গেছেন, যাওয়ার পরে একটা স্টপ আমরা জানাইয়া গেছে তারা সলিসিটারে কইছেন একটা স্টপ করা লাগছে না, অটোমেটিকলি একটা স্টপ হইব, বুঝছেন? জি, স্টপ হয়ে গেছে। এটা স্টপ না হলেও এটা এক ধরনের স্টপ, ওটা চালু করার কোনো চান্স নাই। যেহেতু উনি এই দেশ ছেড়ে চলে গেছিলেন, অ্যাসাইলাম চাওয়ার পর কেউ যদি আবার চলে যায়, আচ্ছা আচ্ছা, তাহলে ওই তার তো দেশে যে যেতে পারতো না। যোগাযোগ করছেন, মানে যোগাযোগ করার পরে সলিসিটারে জিজ্ঞাসা যে মানে কিতা কেস এখন ইউজ করা, তোমার কেসটা হিটটা তো চলেন না, অ্যাসাইলাম কেসটা মানে আপা আমি আপনাকে এখন স্টপ করি, শুনেন। জি। অ্যাসাইলাম নিয়ে আর কোনো সময় নষ্ট করবেন না, ঠিক আছে? এটা কিছু হবে না। আচ্ছা আচ্ছা। এখন আপনি ওনাকে, জি, ওনার একটা বাচ্চাও আছে এখন আবার। জি জি, ভেরি গুড। আপনার এই 3 মাস যেহেতু বাচ্চা আছে, সবকিছু মিলিয়ে উনি বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে? জি জি জি, এখনো সবকিছু ঠিক আছে, বউগুলো আছে, সবকিছু আছে, বাট ওয়াইফ হাজবেন্ড এখনো পর্যন্ত একসাথে থাকছে তারা? জি জি। ইটস কোয়াইট কমপ্লিকেটেড সিচুয়েশন। কেন দেখেন, আপনারা সামাজিকভাবে চেষ্টা করেন, আত্মীয়স্বজন বিভিন্নভাবে এটা নিয়ে মিটিং করে তাদের ওয়াইফ হাজবেন্ড দুজনকে মিলিয়ে দিতে, তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, করে এটা চেষ্টা করেন একটা অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ না হলে বেচারা এই দেশে 10 বছর পর্যন্ত শুধু ঘোরাফেরাই করছে, লাইফটা অনিশ্চিত হয়ে যাবে, ঠিক না? একটা বাচ্চাও আছে, বাচ্চার দিকে তাকিয়ে যেন এটা অন্তত
উনি ওনার ওয়াইফ যেন এটা হেল্প করে, এটা আপনারা ওনাকে রাজি করান, হ্যাঁ, এবং ওনাদের মিলিয়ে দেন, ওনারা যাতে করে স্বামী স্ত্রী হিসেবে এতদিন পর্যন্ত ছিল, ভবিষ্যতে যেন থাকে, ঠিক আছে? তা আর তাও যদি না হয় যে রেখে দিতে চান, যে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ইমিডিয়েট, তারপরে যদি না হয় ইমিডিয়েট কিন্তু আপনার লিগ্যাল অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লিকেশন করবেন। ওই যে তার লিভ টু রিমেইন পার হওয়ার আগেই একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ। তখন কথা হচ্ছে ওনার সবচেয়ে বড় গ্রাউন্ড, আর ওনার ওয়াইফেরও বোঝা উচিত যে ওনার সবচেয়ে বড় গ্রাউন্ড হচ্ছে ওনার বাচ্চা, কিন্তু হ্যাঁ, ওনার বাচ্চাকে এখানে রেখে উনি যদি ইনডিফারেন্টের জন্য হেল্প না করে, তারপরে এই বাচ্চার কারণে ওনাকে দেশে ইমিগ্রেশন যে ফেরত পাঠাবে, তাদের জন্য এটা কঠিন হবে, বুঝতে পারছেন? এবং ওই বাচ্চার কারণে তার এই দেশে থাকার একটা পথ থাকবে। তো কাজে ওনার ওয়াইফকে এটা বুঝতে হবে, একটা লোক যখন এত বছর আছেন, হেল্প করছেন, এখন সবাই এটা বোঝাপড়ার মাধ্যমে আগালে সবচেয়ে ভালো হয়। ওকে, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় কলার আপনার প্রশ্নের জন্য। আমরা বলছিলাম যে এই মুহূর্তে একটি কনসার্ন আমরা দেখছি প্রায়, যে ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত। তো আমি আশা করব আমাদের অতিথি এই বিষয়ে আরো বলবেন, তবে তার আগে আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি আমি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি স্টুডেন্ট ভিসা আসছিলাম জি ইংল্যান্ডে, বাট আমার কলেজটা বন্ধ হয়ে গেছে। তো আমার কলেজ বন্ধ হয়ে গেছে, 60 days এর উপর হয়ে গেছে। আমি অনেক কলেজে যোগাযোগ করছি, বাট কলেজরা বলতেছে যে এখন আমাদের কোনো সেমিস্টার নাই, আমরা ফুললি বুকিং সেপ্টেম্বর পর্যন্ত। তো এখন আমার কি করা উচিত? আর আমি আরেকটা কলেজ লোকালি পাইছি, বাট তারা বলতেছে যে তোমাকে 5,000 পাউন্ড ইয়ারলি দিতে হইব, বাট আমরা লাইসেন্স নাই এই টিয়ার ফোরে। লাইসেন্স নাই তাকে নিয়ে আর চিন্তা করে লাভ কি? শুনেন, যার লাইসেন্স নাই তাকে 5,000 পাউন্ড 2,000 পাউন্ড কোনো এক পয়সাও তাকে দেবেন না, ঠিক আছে? এটা ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার কথা। দেন কথা হচ্ছে আপনি আসছেন কখন? আমি আসছি অগাস্ট 8 তারিখ আসছেন। আপনি যে কলেজে জন্য আসছিলেন সেই কলেজে এখন কি সাসপেন্ডেড নাকি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, লন্ডন রিডিং কলেজ বন্ধ হয়ে গেছে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। ইটস এ গ্রেট প্রবলেম। এর মধ্যে আপনি কলেজ চেঞ্জ করার কোন চেষ্টা করছেন না? আমি চেষ্টা করতেছি, আমি অনেক ট্রাই করতেছি, বাট কলেজ পাইতেছি না, মানে কোনো সেশন পাইতেছি না। বলতেছে যে আমাদেরকে ওয়েট করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত চেষ্টা করতে হবে। তাছাড়া হোম অফিস তো আপনাকে কোনো চিঠি দেয়নি না? না, হোম অফিস আমাদেরকে কোনো চিঠি দেয়নি। তাহলে আমি কি বলবো এই ক্ষেত্রে? আমার মনে হচ্ছে আপনি একটু চেষ্টা করেন, আর একটু জোরে সোরে চেষ্টা করেন। আপনি কি কোর্স করতে আসছিলেন? আমি ডিপ্লোমা কোর্স করতে আসছিলাম, ওই সিমিলার ট্যুরিজম এন্ড হসপিটালিটি। আপনি যদি ওই সিমিলার কোর্সও না পান, অন্তত অন্য একটা কোর্সে হলো আপনি যান। তবে আপনি আসছেন কয় তারিখ বললেন? 8 অগাস্ট। জি, আপনি একটা কলেজ ঠিক করেন, কলেজ ঠিক করে হোম অফিসকে আপনি জানিয়ে দেন যে আপনি কলেজ চেঞ্জ করতেছেন, ঠিক আছে? এটা কি জানাতে হবে না? যদি আমি না জানাই সমস্যা হবে? না, এটা আপনি পারমিশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তবে আপনি ক্লাস করতে পারবেন যদি আপনি 5th অক্টোবর আগে আসছেন। যারা 5th অক্টোবরের পরে আসছে, আপনার সিচুয়েশন যদি হয় তাহলে হি উইল নট বি ইভেন অ্যাটেন্ড দ্য ক্লাস, বুঝছেন? হি উইল নট বি অ্যালাউড, বুঝছেন, টু টেক ইনটু এনি নিউ কলেজ। কারণ আমি কি ভর্তি হয়ে তারপরে ইউকে হোম অফিসে জানাবো নাকি? আপনি এটা ভর্তি হয়ে আপনি হোম অফিসে জানাতে পারেন। কলেজগুলোতে এটা জানার কথা, কারণ দুইটা জিনিস আছে। হোম অফিসের যে পলিসি সেটা হচ্ছে 5th অক্টোবরের আগে যারা আসছে আর 5th অক্টোবরে যারা পরে আসছে। কাজে আপনি 5th অক্টোবরের আগে আসছেন, আপনার একটা পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তবে পারমিশন আপনাকে ওয়েট করতে হবে না, আপনি এর মধ্যে ক্লাস শুরু করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? আপনাকে অ্যাডমিশন দিতে পারবে। আর আপনাকে যদি পারমিশন না দেয় তখন আপনি স্টপ করতে হবে। কিন্তু পারমিশন না দেওয়ার আমি কোনো কারণ দেখছি না, কারণ কলেজ বন্ধ হয়ে গেছে, এটা তো আপনার কন্ট্রোলের মতো নাই। এটা তো এমন একটা ব্যাপার যেটা আপনি কন্ট্রোল করেন না, ঠিক না? আপনার কোনো ফল্ট নাই। যদি কোনো কারণ অজুহাত দেখায় যে তোমার কলেজে 60 দিনের উপর হয়ে গেছে, তো এই কারণে তোমাকে স্টপ করতে হইব। 60 দিনের ব্যাপারটা আপনি কনফিউজড হবেন না। স্টুডেন্ট যারা দেখছেন তাদের জন্য আমি সহজভাবে বলার চেষ্টা করছি। 60 দিনের ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনার কলেজ যদি ফাইনালি বন্ধ হয়ে যায়, লাইসেন্স যদি রিভোকড হয়ে যায়, তখন স্টুডেন্টদেরকে যাদের ভিসা আছে এর মধ্যে, যাদের 6 মাসের অতিরিক্ত ভিসা আছে এখনো, হোম অফিস বলছে, হোম অফিস তাদেরকে চিঠি লিখবে
জানাবে, বলবে তোমাদেরকে আমরা যে ভিসাটা 60 দিন করে দিলাম, 60 দিনের জন্য লিমিট করে দিলাম। মনে করেন আপনার 1 বছরের ভিসা আছে, আপনাকে বলে দিল আপনি আরো 60 ডেজ এই দেশে থাকতে পারবেন। এই 60 ডেজের মধ্যে আপনি হয় নতুন একটা কলেজ আপনাকে চুজ করতে হবে, অর আপনি চলে যেতে হবে এই দেশ থেকে, ঠিক আছে? কাজে এইটুকুর জন্য এটাকে বলছে। কিন্তু যাদের 6 মান্থসের লেস দেন 6 মান্থস ভিসা আছে তাদের জন্য তারা বলছে তাদেরকে কোনো কিছুই বলবে না, তারা নিজের উদ্যোগে এইসব কলেজগুলো চেঞ্জ করার ব্যাপারে যা যা প্রসেসিং করা করবে, হোম অফিসের পারমিশন, হোম অফিসকে জানানো, সবকিছু করবে। আমার মনে হয় আপনি ব্যাপারটাকে এইভাবেই সহজ করে নেন এবং একটু সিরিয়াসলি, আরো একটু সিরিয়াসলি আপনি আরো কলেজের সাথে আপনি চেষ্টা করেন। কলেজ কেন পাবেন না আমি বুঝতে পারছি না, এতগুলো কলেজ, শত শত কলেজ হয়েছে, দরকার ভালো কলেজ। আমি আর তাছাড়া আমি অলরেডি 3000 পাউন্ড মানে হয়ে গেছে। জি ভাই, তো ওইখানে আরো সমস্যা করে গেছি। ওই কলেজে কোনো লোকজন নাই কলেজের ভিতরে? না, একদম বন্ধ, শাটডাউন হয়ে গেছে। জি, এই জন্য তো ভাই আপনারা যখন আসেন তখন তো ধরেন বুঝে সুঝে আসা উচিত ছিল। হ্যাঁ, এবং আমি একটা জিনিস বলছি, এই ধরনের কলেজগুলো যদি একেবারে বন্ধ হয়ে যায়, আপনি আপনাদের বন্ধ হওয়ার আগে কেউ যদি ফিস নিতে চান তো আগে ভাগে তাদেরকে নোটিফাই করা উচিত যে ফি পেতে চান, লেটার দেওয়া উচিত। আর যদি দেখেন তারা ওইসব কলেজগুলো তারা লিকুইডেশনে চলে গেছে, তাহলে অবশ্যই আপনি এটাও তাদের একটা যে ইনসলভেন্সি অফিসার সেখানে যোগাযোগ করা উচিত, কোম্পানি হাউসের হেল্প নেওয়া উচিত, ঠিক না? কারণ এই ধরনের কোম্পানিগুলো তারা ডিজলভ করে, তারা অনেক সময় চায় আপনার পয়সা করে না দিয়ে বাঁচার জন্য, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় এইসব ক্ষেত্রে কতগুলি জিনিস আপনারা চেষ্টা করা উচিত। কারণ কলেজগুলোতে দেখা গেছে যে স্টুডেন্টগুলো অনেক সময় অনেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে স্টুডেন্টদেরকে এখানে এই দেশে আনছে, ঠিক না? দেখা যাবে হয়তো কলেজের কোনো ডাইরেক্টর কিংবা লোক সে আপনাকে বিভিন্নভাবে আপনাকে আশাবাদ দিয়েছে, সে নিজে টাকাটা হ্যান্ডেল করেছে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার টাকাটা আপনার পাচ্ছেন না, আপনি কলেজ বাঁচতে চাইবে, চেষ্টা করবে আপনার কোম্পানি লিমিটেড কোম্পানি, এটা বাস্ট হয়ে গেছে, আমার কি করার আছে? কিন্তু আপনি সেখানে যদি তাকে পার্সোনালি ধরতে পারেন সামহাও, সেটা আপনি ভালো লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, আপনি পার্সোনালি ধরতে পারেন, যদি তার সাথে পার্সোনাল ডিলিং থেকে থাকে আগে আর পরে, এখানে হোক বাংলাদেশে হোক আর এখানে যেভাবে হোক, যে টাকা পয়সা সে পার্সোনালি হ্যান্ডেল করছে, দেন আপনি ব্যাপারটাকে আরো ইন ডেপথ নিয়ে যেতে পারেন, আরো গভীরে নিয়ে যেতে পারেন এবং তার থেকে টাকা আদায় করার জন্য চেষ্টা করতে পারেন। সেখানে যদি কোনো ধরনের মানে প্রতারণা, কোনো ধরনের আপনাকে ডিসেপশনের কোনো ধরনের যদি ইনগ্রেডিয়েন্ট থাকে, এলিমেন্ট থাকে, সেটা আপনি কোম্পানি হাউসের নজর আনতে পারেন, ইনসলভেন্সি অফিসারের নজর আনতে পারেন। এমনকি আপনি সেই কলেজের যিনি হর্তাকর্তা, উনি বাঁচার চেষ্টা করছেন, লক্ষ লক্ষ পাউন্ড নিয়ে আপনার পয়সা দেবে না, কিন্তু কলেজ সিম্পলি উঠাই নেবে, তারপর হাজার হাজার ছাত্র ফি দেবে না। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা আছেন তারা বোঝা উচিত যে এদেরকে ব্যক্তিগতভাবেও ধরা যায় কিনা। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এমন অবস্থায় আমাকে যদি আসা ইমিগ্রেশন জবে আমি কাজ করতেছি, এমন অবস্থায় যদি কাজে পাই তাহলে কি কোনো সমস্যা হইব? 20 আওয়ার্সের বেশি আপনি কাজ করতে পারবেন না। আর আপনি সামার ভ্যাকেশনের সময় 20 আওয়ার্স বেশি করতে পারবেন না। ঠিক আছে, আমি তো কাজ করতেছি এখন 20 আওয়ার্সই কাজ করতেছি। আমি দেন মনে করেন যে আসলো আমার কলেজ নাই, তো আমি তখন এখনো আপনার স্টুডেন্ট স্ট্যাটাস আছে। হ্যাঁ, স্টুডেন্ট স্ট্যাটাস আপনার ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্ট স্ট্যাটাস নিয়ে আপনি যদি কলেজ চলছে না, এটা তো আপনার কন্ট্রোলে নাই, ঠিক না? হ্যাঁ, কলেজ তো বন্ধ হয়ে গেছে। যদি বলে যে তোমার কলেজ, আপনি চেষ্টা করছেন, আপনি প্রয়োজনে একটা রেকর্ডেড ডেলিভারি দিয়ে হোম অফিসকে একটা চিঠি দিয়ে দেন যে আমি ট্রাই মাই বেস্ট টু গেট মাই এডমিশন ইনটু আ ডিফারেন্ট কলেজ। হ্যাঁ, দ্য হোয়াট এভার ইজ হ্যাপেন্ড ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। হ্যাঁ, এটা ইউকে বর্ডার এজেন্সি ক্রয়ডনে আপনি চিঠি লেখেন। হ্যাঁ, আপনি চিঠি লিখে সেখানে আপনার সেফ সাইড আপনি থাকেন। আর আপনি 20 আওয়ার্স কাজ করলে ইট উইল নট বি ব্রিচ, কারণ আপনি তো কন্ডিশন ব্রেক করছেন না। আপনি হয়তো 2-1 মাস পরে আপনি ক্লাস করবেন, ঠিক না? কিন্তু স্টুডেন্টের যে একটা ওয়ান অফ দ্য মেইন রিকোয়ারমেন্ট, যেটা ইউ মাস্ট নট ওয়ার্ক মোর দেন 20 আওয়ার্স ডিউরিং টার্ম টাইম, আপনি যদি সেটা ব্রেক না করেন তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে, আমি স্টুডেন্টদের আশ্বস্ত করার জন্য বলতে পারি এই ধরনের সিচুয়েশন যারা আছে, যে জাউ নামে একটা কেস আছে কোর্ট অফ অ্যাপিলের। সেক্ষেত্রে তাকে বলা হয়েছিল, তাকে রিমুভ করা হয়েছিল, যে তাকে ইলিগেল বলা হয়েছিল, যেহেতু সে কোনো কলেজে যাচ্ছে না। কিন্তু ওই কোর্ট অফ আপিল বলছে না, সে কিন্তু রুল কোনো ব্রেক করে নেই, 20 আওয়ার্সের বেশি কাজ করেছে এমন কোনো এভিডেন্সও নাই। এই রেফারেন্স আমি বলতে পারি আপনি কাজ করতে পারেন কোনো, কিন্তু রুল ব্রেক না করে। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ফোনের জন্য। আমরা আমাদের প্রশ্নের ইয়েতে চলে যাচ্ছি। আমরা বিরতির পরে বলেছিলাম
যে ডিভি কেসগুলো নিয়ে বা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আপনি তাদেরকে কিছু ব্রিফ করবেন কি কি করতে হয়? বেসিক্যালি যেটা ছিল যে যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সেক্ষেত্রে তাদের ইমিগ্রেশন স্টেটাস অনেক সময় দেখা যায় যে যারা ডিপেন্ডেন্ট হয়ে এসছেন, যারা নিয়ে এসেছেন স্পন্সররা, তারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছেন এবং অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে তাদের এইখানে থাকাটা অনেক ব্যাপার হয়ে যায়। আমি আমার প্র্যাকটিসিং লাইফে আমি যেটা দেখেছি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস প্রচুর দেখছি। একসময় এটা কিন্তু ইমিগ্রেশন রুলের মধ্যে ছিল না, এটা ছিল একটা কনসেশন যে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে গেছে, আসার পরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্রেক হয়ে গেছে, এদের জন্য কিছু করা যায় কিনা, এরা পারমিশন পাবে কিনা, সেটাকে পরে ইমিগ্রেশন রুলের মধ্যে 2003 দিকে এটাকে রুলের মধ্যে এটা ইনকর্পোরেট করেছে। এবং আমি এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলবেন। আমি একটি কল নিয়ে আবারও ফিরে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনি দয়া করে আপনার টেলিভিশনের সাউন্ডটি মিউট করে আমাদের সাথে কথা বলুন। থ্যাংক ইউ। জি বলুন। আমি কি বাদশাহের সাথে কথা বলতে পারি? জি বলুন, তিনি শুনছেন। হ্যালো। জি আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদশা সাহেব, আমি তো আপনাকে টিভিতে দেখছি, কিন্তু আমার একটা প্রশ্ন। আমার ভাই রাইট অফ অ্যাবোর্ডে এদেশে আসছে, জি, কিন্তু তার পাসপোর্টটা এখন করতে আমার কি করতে হবে এইটা জানতে পারি প্লিজ একটু বলুন। আমি কিন্তু আপনার অনেক গুণগান শুনেছি। আচ্ছা, মানে আপনার প্রশ্নটি আরেকবার বলবেন প্লিজ। লন্ডনে আসছে, বুঝছেন, রাইট অফ অ্যাবোর্ড নিয়ে, জি, এবং তার ভিসা ব্রিটিশ হয়েছে। এখন পাসপোর্টটা কি করতে হবে, এটা কেমন করে করতে হবে, এটা আমি জানতে চাচ্ছি ওনার কাছে। যে উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য এন্টাইটেল হবেন, যেহেতু উনি রিসেন্টলি রাইট অফ অ্যাবোর্ড পেয়েছেন, ইট শুড নট বি এ প্রবলেম। উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওনার পাসপোর্ট, ওনার বাবা মায়ের ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটা, এবং অন্যান্য ডকুমেন্ট সহ যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট, আচ্ছা, এগুলি একটা লিস্ট আছে। একজন ভালো লয়ারের সাথে কনসাল্ট করে আপনি এটা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অসুবিধা কি? আমি কি আপনার সাথে কনসাল্ট করতে পারি? আপনি যে কোনো লয়ার দিয়ে করতে পারেন যারা এগুলি বুঝে। আপনি যদি ওনার সাথে করতে চান, আমাদের অনুষ্ঠানের পরে স্টুডিওতে ফোন করে যোগাযোগ করবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি দুঃখিত, আমি কলারকে হারিয়ে ফেলেছি। আমি অনুরোধ করব আমাদের যিনি ফোন করেছিলেন তিনি আরেকবার ট্রাই করবেন আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনার প্রশ্নটি শুনতে চাই এবং চাই আপনার যে মূল্যবান প্রশ্ন থাকবে সেই আলোকে যারা দেখছেন তাদেরকে উপকৃত করতে। ব্যবসা মনে হোসেন, ফিরে যাচ্ছি আমাদের প্রশ্নে, যেটা আপনি বলছিলেন ডোমেস্টিক ভায়োলেন্স। এইটা হ্যাঁ, রুলের মধ্যে এটা ওই সময় আর কি এটা ইনকর্পোরেট করা হয়, এবং সেখানে রুলের মধ্যে একসময় কনসেশনের মধ্যে কতগুলো রিকোয়ারমেন্ট ছিল, রুলের মধ্যে ওগুলিকে ইনকর্পোরেট করা হয়। তো কাজে রুলের বাইরে তো কোর্ট যেতে পারে না, ইমিগ্রেশনও যেতে পারে না। তার বাইরে যদি যেতে হয় সেটা ডিসক্রিশনারি, মর্জি মাফিক। রুল যদি মিট করা হয় তাহলে স্বাভাবিকভাবে লিভ টু রিমেন পেয়ে থাকে। কি পায় সেটা হচ্ছে, ইভেন কি কেউ যদি আসার পরে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো এবং ম্যারেজ পার্মানেন্টলি ব্রোক ডাউন হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে উনি ইনডেফিনিটের জন্য ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারেন। শি ডাজ নট হ্যাভ টু অ্যাপ্লাই। আমি একটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি 2003 তে আসছিলাম এদেশে স্টুডেন্ট হিসেবে, এবং 1 বছর আগে আমি টায়ার 1 এ আসি। আচ্ছা, ওরা আমাকে 3 বছরের ভিসা দিছে। এখন আমার এক্সটেনশন হলো 2012 এর মার্চে। আচ্ছা, আপনি কি একটু হোল্ড করবেন প্রিয় দর্শক? আপনি স্টুডেন্ট হিসেবে কখন আসছিলেন আবার বলেন তো? 2003 ফেব্রুয়ারিতে। 3 ফেব্রুয়ারি। তা আপনি এর মধ্যে অনেক এক্সটেনশন হয়েছে আপনার? অনেক এক্সটেনশন হয়েছে, এবং আমি গত 1 বছর আগে আমি টিয়ার 1 এ আসছি, হাইলি স্কিল মাইগ্রেন্টে। কখন থেকে? আপনার গত বছর আপনার মার্চে। ওকে। এখন আমাকে ওরা 3 বছরের ভিসা দিছে। এখন মনে করেন আমার এক্সটেনশন হলো 2012 এর মার্চে। জি। এখন আমার এক্সটেনশন করার পরে আমার দুইটা প্রশ্ন আছে। এক্সটেনশন করার পরে আমি এখানে মানে ব্রিটিশ সিটিজেন বা আমি ইনডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, আর সেকেন্ড কোশ্চেন হলো ইন দি মিন টাইম আমি প্রায় 3-4 বছর আগে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করছিলাম আপনার ওই হাইলি স্কিল মাইগ্রেন্টের জন্য। তো এখন এই কানাডার হাইলি স্কিল মাইগ্রেন্ট আমার হয়ে গেছে। আমি গত ডিসেম্বরে আমি কানাডাতে গেছি, যাই পিআর কার্ডের জন্য অ্যাপ্লাই করে আসছি। অলরেডি পিআর কার্ডটা আমি হাতে পেয়ে গেছি।
এখন আমার প্রশ্ন হলো, আমি একটু কনফিউশনে আছি যে আমি যদি মনে করেন ইউকে তে থাকতে চাই, তাহলে কি আমি কি মনে করেন এক্সটেনশন করার পরে আমি কি এখানে থাকতে পারবো কিনা? জি, কানাডার পিআরটা এখানে কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি কানাডাতেও থাকেন এখানেও থাকেন, বেশি এটা সমস্যা হবে এটাই যে হাইলি স্কিল্ডের এবং এই ধরনের টিয়ার 1 জেনারেল এগুলো হচ্ছে দিস উইল অল লিড টু পার্মানেন্ট সেটেলমেন্ট। এক্ষেত্রে একটা রিকমেন্ড হচ্ছে ইউকে উইল বি ইউর মেইন হোম, সেক্ষেত্রে এটা জিওপারাইজ হচ্ছে কিনা আপনাকে এটা চিন্তা করতে হবে। আর আপনি অবশ্যই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে এর আগে আপনি যখন 3 বছর পরে 2012 গিয়ে আপনি যখন এক্সটেনশন করবেন, সে এক্সটেনশনের তো আপনাকে আরো 2 বছর দেবে, ঠিক না? আর 2 বছর দেওয়ার পরে 5 ইয়ার্স পরে দেন এখন কথা হচ্ছে আগামী বছর জুলাই থেকে আপনি জানেন নতুন সিস্টেম আসছে ব্রিটিশ সিটিজেনশিপ, সেটা নিয়ে তখন সেখানে আপনার ওই যে আপনার প্রবেশনারি পিরিয়ড, তারপর আপনার যে মানে ওই যে ওই সময় এইসব সিস্টেমগুলো চলে আসবে। বাট ইট উইল নট বি এ প্রবলেম, কারণ আপনি হাইলি স্কিল মাইগ্রেন্ট এবং আপনি কমিউনিটি ওয়ার্কের সাথে যুক্ত থাকবেন, এদিকে ইউকে ইকোনমিতে কন্ট্রিবিউট করবেন যেহেতু আপনি কাজ করবেন, কিংবা সেলফ এমপ্লয়েড বিভিন্নভাবে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আপনি অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার আগে আপনার সেটেলমেন্ট আপনাকে মেক শিওর করতে হবে, ইউ গেট দ্য সেটেলমেন্ট করতে হলে আপনাকে পয়েন্ট বেস সিস্টেমে। তখন কি হয় আই ডোন্ট নো আগামী 2012, কারণ আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি ল আর একটা চেঞ্জ হয়ে গেছে। আই ক্যান অনলি গিভ ইউ অ্যাডভাইস অ্যাজ দ্য ডেট অফ দিস অন এয়ার অ্যাডভাইস, ঠিক না? এখন যা ল আছে, কিন্তু আগামীকাল কি আছে আই ডোন্ট নো। কাজেই আপনি সেখানে চোখ কান খোলা রাখবেন, ইনশাল্লাহ। বেসিক্যালি আসলে আমারও ইচ্ছা, মনে করেন আমার যদি এখানে বাড়ি কিনছি, আমারও এখানে আমার একটা বাচ্চা আছে, হ্যাঁ আমার ইচ্ছা বেসিক্যালি এখানে সেটেল হওয়া, বুঝছেন? কিন্তু কানাডাতে আবার একটা ওদের ক্লজ আছে, ওরা আমাকে পিআর কার্ডটা দিছে, এটা ভ্যালিড হলো 5 ইয়ার্স। 5 ইয়ার্সের ভিতরে মিনিমাম আমাকে 2 ইয়ার্স দেশে থাকতে হবে, না হলে আবার এই কানাডিয়ার পিআর কার্ডটা এবার ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি চিন্তা করতে হবে আপনি কোন নৌকায় পা দিবেন। না নৌকায় তো আসলে এই নৌকায় পাড়া দিতে চাই, বুঝছেন? এখানেই বেসিক্যালি থাকতে চাই, মানে মেইন হলো এটা হলো ইন্টেনশনটা, বুঝছেন? ঠিক আছে, আপনি এখন আপনার নৌকা, এটা বেসিক্যালি এটা আপনার উপরে। এখানে আসলে আমাদের অতিথি এই বিষয়ে আপনাকে পরামর্শ যতটুকু দেওয়া সম্ভব এই দেশের প্রেক্ষাপটে দিতে পারবেন। আপনি ওইখানে কি করবেন না এখানে থাকবেন। ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। একটা জিনিস হচ্ছে অনেকে কিন্তু এটা করেন যে আমেরিকার সিটিজেন হয়েছে, এটাও সিটিজেন, ইউকে গভর্নমেন্ট ওইটা নিয়ে খুব একটা বদার করে, কিন্তু আপনাকে তো ইন্টেনশন থাকতে হবে এই দেশে আপনি পার্মানেন্ট হোম হবে, আপনাকে কেয়ারফুল থাকতে হবে ওই অ্যাসপেক্টে। ঠিক আছে, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমি বাইশটা সবার সাথে কিছু কথা কইতাম আসলাম। জি হোকা। আমার একজন কাজী নাকি ওদের 2004 আইসলা ভিজিটে, বুঝছেন? জি ভিজিটে আওয়ার পরে তান্ডে লাস্ট ইয়ার তান্ডে আর কি রেস্টুরেন্টও ধরা খাইছেন তাই তোরা হওয়ার পরে লাস্ট ইয়ার তাই রাখিতা খরচই না আপনার হোকা তাই তোরা হওয়ার পরে তাকে তারা সারি দিছে ডিটেইনড। তখন তাই তখন কো তাই 6 ইয়ার্স হয়ে যায়, তখন তাই কোনো কিছু করতে পারবা নি, ওখান তা আপনার কাছে কোনো পরামর্শ চাই না আমাকে। আমি আচ্ছা আপনি তোরা লাইনে তা হোকা তাই প্রশ্ন করতে পারেন আপনার একটা। আচ্ছা, উনি কোনো অ্যাপ্লিকেশন করেন নাই? জি না, কোনো অ্যাপ্লিকেশন করেন না। এটা এবং উনি কি সাইন করছেন, রিপোর্টিং করছেন? না, সাইন করার কথা কইছিল তাই না, সরকারে সলিসিটার কাছে গেছিল, তারা বললা সাইন করা ঠিক না, এর লাগে তাই না সাইন করা দিতে না। একজন কোন লয়ার এইভাবে অ্যাডভাইস দিতে পারে না, আমি সরি। কারণ সাইনের জন্য, রিপোর্টিং এর জন্য এটা ইমিগ্রেশনের যে বাধ্যবাধকতা সেটা তো মানতে হবে, ঠিক না? সেটা না মানাটা আরেকটা অন্যায়। আমরা সেটা এনকারেজ করতে পারি না না মানার জন্য। যেটা ইমিগ্রেশন যেটা কন্ডিশন দেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই কন্ডিশনের উপর যে সাইন করবে। কিন্তু উনি এখানে একটা, ওনার যদি কোনো গ্রাউন্ড থাকে উনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওনার করা উচিত ছিল, যেহেতু উনি অনেকদিন আছেন, ওনার আপনি কাজিন হিসেবে আছেন, ওনার আপন ভাই বোন আছে কিনা আমি জানি না, মা বাবা আছে কিনা জানি না, আরো আত্মীয় স্বজন আছে কিনা। আত্মীয় স্বজন আছে না, বাগনা বাগনি না পরে দেখা যাচ্ছে ওনার যথেষ্ট আত্মীয় স্বজন আছে, তারপরও আমি জানি না ওদের উপর ডিপেন্ডেন্সি কি। এটা শুধুমাত্র আত্মীয় স্বজন দেখালে হবে না, এটা ডিপেন্ডেন্সি, এটা এমন একটা স্টেজের এটা ডিপেন্ডেন্সি, এটা ডিপ রুটেড ডিপেন্ডেন্সি, এটা যথেষ্ট থাকতে হয়, ইমোশনাল রিলেশন থাকতে হয়, সবকিছু মিলিয়ে এটা যদি একটা কেস, একটা তবু একটা অ্যাপ্লিকেশন উনি করতে পারতেন যদি মনে করেন এখানে হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ড থাকতো আউটসাইড ইমিগ্রেশন রুল। কিন্তু উনি তো ওনার রেগুলারাইজ করার জন্য অবস্থাটা কোনো চেষ্টাই করেননি। তো সেই জন্য আমি মনে করি এখন উনি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে একটা কিছু করতে পারেন, যদি মনে করেন যে উনি লিগেলি এই দেশে থাকতে পারেন। তবে কোনো গ্যারেন্টি নাই যে এটা দেওয়া হবে। হিউম্যান রাইটস হোক, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হোক,
আউটসাইড ইমিগ্রেশন রুল হোক, ডিসক্রিশনারি লিভ হোক, একটা অ্যাপ্লিকেশন উনি করতে পারেন। এটা তো কোনো গভর্নমেন্ট বলছে না যে কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না। কারণ তো অনেক দিন হয়ে গেছে, লাস্ট 6 ইয়ার্স হয়ে গেছে জি, একটা জিনিস মনে রাখবেন, আমাদের অনেক শ্রোতাদের মধ্যেও ভুল ধারণা আছে। এই দেশে আপনি 14 বছর থাকলেও, 20 বছর থাকলেও কোনো রাইট তারা দেয় না, অটোমেটিক দেয় না, ঠিক না? আপনাকে আইনের মধ্যে পড়তে হবে। 14 বছর থাকলেও কেউ ইলিগেলি, কিন্তু এর মধ্যে যদি তার কোনো ক্রিমিনাল কনভিকশন হয়ে গেল, না তার কোনো না আমরা কথা বলছি, তাহলে 14 বছর থাকার পর তারা দেয় না। আপনার কেউ 10 বছর থাকার পরে পায়, ওরা সবসময় লিগেলি ছিল, 10 বছর হয়ে গেছে পেয়ে গেছে, ঠিক না? যেমন স্টুডেন্টরা এরকম অনেকে করছে। তারপরে আপনার 5 বছর, 6 বছর, 7 বছর থাকলে যে দেশে রাইট হবে এমন কোনো কথা না। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এটা দেওয়া না দেওয়ার মালিক হচ্ছে হোম অফিস, ঠিক আছে? বুঝছেন এটা কি তা হইছে না, আপনারা তারা অ্যাপ্লিকেশন করতে হইব, পয়লা করার বাদে তারা যদি মনে করেন যে না ওটা আপনারা দেওয়া যায়, তো তারা দিবা, ওটা তাই তারার উপরে হোম অফিস তারা ডিসাইড করবা। আমরা যারা রইছেন তাই আমরা জাস্ট গেস্ট হিসাবে তাই নাইছেন, তাই কইতে পারবা না যে ফর শিওর যে ওটা তাই পাইবা। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হলো আরেকটি বিরতি নেয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ইয়োর রাইটস নিয়ে, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান ইউর রাইটস। সমগ্র ইউরোপের সম্মানিত ব্যবসায়ীগণ, আপনার ব্যবসার প্রসারের জন্য প্রচারের প্রয়োজন। এখন সমগ্র ইউরোপ জুড়ে বাংলা টিভির বিজ্ঞাপন প্রতিনিধি ইটালির জুমানা মাহমুদ এবং ফ্রান্সের স্বপন আহমেদ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। বাংলা টিভি আপনার ভাষায় কথা বলে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة